এই পিচ্ছি, এদিকে শুনে যা। তোকে একটা চিঠি দিব। তুই কলেজের সামনে গিয়ে সর্বপ্রথম যেই মেয়েটাকে কলেজের ভিতরে ঢুকবে ওই মেয়েটাকে চিঠিটা দিয়ে দিবি। আরে ভাই, আপনি কোন ক্ষেতের মূলা যে আপনার কথা শুনতে হবে আমার? দরকার পড়লে আপনারা আমাদের কথা শুনবেন, আর সেখানে কিনা আপনি বলতেছেন আমি আপনাদের কথা শুনবো? এটা কখনোই হবে না। দরকার পড়লে আপনি গিয়ে ওই ছেলেটারে দিয়ে আসবেন আর বলবেন যে রাজু ভাই আপনাকে চিঠিটা দিয়েছে। কিরে আকাশ, ছেলেটার তো বুকে দম আছে দেখতেছি। শালা আজকে তুই পারলি না সিনিয়রদের সামনে গিয়ে এইভাবে বুক ফুলে কথা বলতে? আর দেখেছিস এই পুচকে ছেলেটা কিভাবে তোর সামনে এভাবে কথা বললো? এই মিয়া, পুচকে কাকে বললেন? আমাকে দেখেছেন? আমি অনেক লম্বা হয়ে গেছি, ক্লাস 5-এ পড়ি আমি, আর আপনি আমাকে বলেন পুচকে? আমার 2টা গার্লফ্রেন্ড আছে মিয়া, বুঝে শুনে কথা বলবেন। গার্লফ্রেন্ডের কথা শুনে তানভীর এবং আকাশ মনে হয় উপর থেকে পড়ল। আকাশ রাজুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভাই, তুই এই বয়সে যদি 2টা মেয়ে নিয়ে ঘোরাঘুরি করিস তাহলে আমাদের কি অবস্থা হবে? অন্তত আমাদেরকে একটা ব্যবস্থা করে দে। তুই তো আমাদের ছোট ভাই, না মানে বড় ভাই। রাজু ভাই, রাজু ভাই, রাজু ভাই, যেখানে আমরা আছি সেখানে এই সবাই স্লোগান দে। আকাশের বন্ধু বান্ধবরা সবাই স্লোগান ধরতে লাগলো। এইদিকে পিচ্চিকে পাম দিতে দিতে সবাই ফুলিয়ে ফেলেছে। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর আকাশ বলতে লাগলো, রাজু, সব কিছুই তো শুনলি, এখন আমাদেরকে একটা ব্যবস্থা করে দে। ওই দেখ, একটা সিনিয়র মেয়ে যাইতেছে কলেজের ভিতরে। যেহেতু ওই মেয়েটা সর্বপ্রথম যাইতেছে, তার মানে ওই মেয়েটাই হবে আমাদের টার্গেট এবং আমার গার্লফ্রেন্ড। তুই যদি ওই মেয়েকে আমার গার্লফ্রেন্ড বানিয়ে দিতে পারিস তাহলে তুই এবং তোর গার্লফ্রেন্ড 2টা মিলে যা খেতে পারিস আমি তোদেরকে তাই খাওয়াবো। ঠিক আছে, চিঠি দিতে হবে, এটা আমাদেরকে দে, আমি দেখতেছি চিঠিটা পড়ে। যদি আমাদের কাছে ভালো লাগে তাহলে আমি চিঠিটা দেব, আর যদি ভালো না লাগে তাহলে আমি যেটা বলবো সেটা তুই চিঠিতে লিখে দিবি, তাহলে তো রিলেশন একেবারে পাক্কা হয়ে যাবে। আকাশ চিঠিটা রাজুর হাতে দিতে রাজু চিঠিটা পড়ে ছিঁড়ে ফেলল। এটা দেখে আকাশ এবং তানভীর সবাই অবাক হয়ে রইল। তানভীর রাজুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই পিচ্ছি, তুই এই চিঠিটা ছিঁড়ে ফেললি কেন? এখানে কি এমন ভুল লেখা ছিল যে তুই এই চিঠিটা ছিঁড়ে ফেললি? আরে বেটা, চিঠিতে যদি হট কিছু না লিখিস তাহলে মেয়ে তোর প্রেমে পড়বে কি করে? তোরা তো দেখে পড়ালেখা করে ফোদাই হচ্ছিস শালা। এই পিচ্ছি, মুখের ভাষা ঠিক কর। এইভাবে বকাবকি করতেছিস কেন? তুই তো জানিস তুই আমাদের সিনিয়র, বয়সে জুনিয়র হলে কি হবে। তোর মাথায় অনেক বুদ্ধি, তোকে আমরা সিনিয়র ভাবি। এখন বল কিভাবে কি করতে হবে। আগে আমার হাতে 10 টাকা দে, এরপর আমি বলছি কি কি লিখতে হবে। 2 লাইন লেখা শেষ হবে, এরপরে আবার 10 টাকা দিবি। তুই কি আমাদের কাছ থেকে ঘুষ নিতেছিস নাকি? তোর টাকা নেওয়ার স্টাইল দেখেই তো বোঝা যাচ্ছে তুই আমাদের কাছ থেকে ঘুষ নিতেছিস। এটা যদি তোর মনে হয় তাহলে ধরে নে এটাই নিতেছি। এখন এত বেশি কথা বলিস না, এত বেশি কথা বললে আমি কিন্তু তোদের রিলেশনের ব্যবস্থা করে দিব না। ঠিক আছে, ঠিক আছে, আর কোনো কথা বলবো না। এখন বল কি কি লিখতে হবে। হ্যাঁ হ্যাঁ বলতেছি, তুই লিখতে থাক। প্রথমে লেখ, প্রিয়, তোমাকে আমি প্রথম দেখাই ভালোবেসে ফেলেছি, তোমার সাথে রিলেশনে যেতে চাই। তুমি দেখতে মাশাআল্লাহ খুব সুন্দরী। আমি জানি যে গাঁজাখোর ছেলেরা সুন্দর বউ পেয়ে থাকে, আমি তো গাঁজা খাই। এখন তুমি আমার সাথে রিলেশনে আসতে পারো। এখন 10 টাকা দে। এই শালা, 10 টাকা পরে দিব, তার আগে তুই আমাকে এটা বল যে আমরা কখন গাঁজা খেলাম। জীবনে কখনো গাঁজার পাতা ধরে দেখি নাই বা সিগারেট ছুঁয়ে দেখি নাই, আর তুই বলতেছিস আমরা গাঁজা খাই? শালা, তোর এসব লেখার দরকার নেই। আরে বেটা, তুই টিভিতে দেখিস না? গত পরশুদিন ওই যে নিউজ দেখিয়েছে গাঁজাখোর ছেলেদের সুন্দরী সুন্দরী বউ হয়, আর তুই বলতেছিস আমি এসব উল্টোপাল্টা কি বলতেছি? থাক, আমার বিশ্বাস হয়ে গেছে তোদের আর রিলেশনে যাওয়ার দরকার নেই। তোরা রিলেশন করবি না, এটাই হচ্ছে আসল কথা। আরে বেটা, আমি রিলেশন করব বলেই তো তোকে ডাক দিয়েছি। তুই যেহেতু 2টা নিয়ে ঘোরাঘুরি করতে পারিস, আমাদেরকেও 1-2টা ব্যবস্থা করে দে, তাহলে আমরা না হয় রিলেশন করতে পারবো। এটার জন্যই তো যা যা বলতেছি তা তা লিখতে থাক। বেশি বেশি কথা বলিস না, বেশি কথা বললে কিন্তু পরে আবার তোরা ঝামেলায় পড়ে যাবি। ঝামেলায় পড়ে গেলে কিন্তু ওইখান থেকে উঠে দাঁড়াতে পারবি না। রাজুর কথা মতো চিঠিটা লিখে ফেললো দুইজন। সবকিছু লেখা শেষ হতেই রাজু বলতে লাগলো, শোন, আমি এখন বলি কি, প্রথমে যে মেয়েটাকে পছন্দ হয়েছে আকাশের, সেই মেয়েটাকে তুই চিঠি দিবি আর বলবি যে আকাশ নামের একটা ছেলে এই চিঠিটা দিয়েছে। আর আকাশ, তুই বলবি যে এই ছেলেটা তানভীর নামের একটা মেয়েকে চিঠি দিয়েছে, আর তোদের লাগবে নাকি গার্লফ্রেন্ড।
না, আমাদের গার্লফ্রেন্ডের প্রয়োজন নেই। আমাদের গার্লফ্রেন্ড আছে, আমরা একটা দিয়েই যথেষ্ট চলতে পারি। বেশ ভালো কথা। এখন তাহলে আমি যাই। এই তোরা থাক, আমি গেলাম। যদি কোনো বিপদ হয় তাহলে এই রাজুকে স্মরণ করিস। এই বলে রাজু ওইখান থেকে সোজা চলে গেল তার স্কুলে। অন্যদিকে আকাশ তানভীরের মুখের দিকে তাকিয়ে আছে। এমন সময় তানভীর বলতে লাগলো, শালা এভাবে তাকিয়ে না থেকে যা গিয়ে চিঠিটা তামান্নার হাতে দিয়ে আয়। আর আমি এই চিঠিটা ওই মেয়েটাকে দিয়ে আসতেছি, দেখি ওই মেয়েটাকে খুঁজে পাই কিনা। যদি খুঁজে পাই তাহলে তো ভালো, আর না খুঁজে পাইলে তো তোর কপাল খারাপ। এই বলে দুইজন দুই দিকে যেতে লাগলো। তানভীর মেয়েটাকে খুঁজতে খুঁজতে চলে আসলো 4 তলায়। এসে দেখে মেয়েটা তার বান্ধবীদের সাথে বসে বসে গল্প করতেছে। তানভীর মেয়েটার কাছে গিয়ে চিঠিটা মেয়েটার হাতে নিয়ে বলতে লাগলো, আপু, এই চিঠিটা একটা ছেলে দিয়েছে আর বলেছে যে সে আপনার সাথে রিলেশন করবে। বাকি কথাই চিঠির ভিতরে লেখা আছে, আপনি চিঠিটা পড়ে এরপরে না হয় তাকে জানিয়ে দিবেন। নিচে তার ফোন নাম্বার দেওয়া আছে। এই বলে তানভীর তাড়াতাড়ি করে ওইখান থেকে চলে আসলো। তার বন্ধুদের কাছে। অন্যদিকে আকাশ তানভীরের গার্লফ্রেন্ড তামান্নাকে খুঁজে বের করে চিঠিটা দিয়ে সেম একই কথা বলে চলে আসলো। অন্যদিকে ভার্সিটির গুন্ডি মেয়ে লামিয়ার হাতে চিঠিটা পড়েছে আকাশের। লামিয়া এবং তার বান্ধবীরা চিঠিটা পড়া শেষ হতেই সাফা লামিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, লামিয়া, এইসব কি আবল তাবল লিখে দিয়েছে? দেখে তো মনে হচ্ছে 18+ সব লেখা লিখেছে। ছেলেটা যদি এরকম খারাপ হয় তাহলে আরও কত মেয়ের সাথে খারাপ কিছু করেছে, বুঝতে পারছিস? হ্যাঁ, বুঝতে পারছি। বুঝতে না পারলে কি আর এরকম চুপচাপ বসে আছি? এক কাজ করি, ছেলেটাকে কল দিয়ে 4 তলায় ডেকে নেই। আমিও দেখতে চাই ছেলেটা কেমন, এরপরে ওর বিচার করব। আমাকে চেনেন, আমি লামিয়া চৌধুরী। আমি কি করতে পারি সে এটা হয়তো জানে না। এই বলে লামিয়া তার পকেট থেকে ফোনটা বের করে ফোন দিল আকাশকে। আকাশ তার পকেট থেকে ফোনটা বের করে দেখে অপরিচিত নাম্বার। এটা দেখে কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে লামিয়া মিষ্টি কণ্ঠে বলতে লাগলো, তোমার নাম কি আকাশ? আপনি আমাকে চিঠি দিয়েছেন। কিছুক্ষণ আগে একটা ছেলে দিয়ে গিয়েছিল এই চিঠিটা। কি আপনি দিয়েছেন? হ্যাঁ আপু, আমি আপনাকে দিয়েছি। আসলে আপনাকে আমার খুবই ভালো লাগে, এটার জন্য আপনাকে চিঠিটা দিলাম। আপনি প্লিজ আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করেন। এইভাবে প্রপোজ করলে তো আমি অ্যাকসেপ্ট করব না। একটা তরতাজা গোলাপ ফুল নিয়ে এসে আমার সামনে হাঁটু গেড়ে বসে প্রপোজ করলে এরপরে আমি তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করব। আমি 4 তলায় বসে আছি, আপনি আমার জন্য ফুল নিয়ে আসবেন। ফুল নিয়ে আসার পর আমাকে একটা কল দিবেন। 3 তলায় উঠে পড়ে আমি অনুমতি দিলে আপনি 4 তলায় উঠে আসবেন। ঠিক আছে, আমি কিছুক্ষণের মধ্যে তাজা একটা গোলাপ ফুল নিয়ে আসতেছি, আপনাকে হাঁটু গেড়ে প্রপোজ করব। এই বলে আকাশ ওইখান থেকে সোজা চলে আসলো একটা ফুলের দোকানে। তাজা 2টা গোলাপ ফুল নিয়ে চলে আসলো। আবারও কলেজের 3 তলায় উঠে আকাশ ফোন দিল ওই নাম্বারে। লামিয়া কলটা রিসিভ করতেই আকাশ বলতে লাগলো, আমি 3 তলায় উঠে পড়েছি। এখন কি ক্লাসরুমে আসবো নাকি আসবো না একটু বলেন। ঠিক আছে, আপনি 4 তলায় এসে একেবারে শেষের রুমটার ভেতরে প্রবেশ করবেন। আমি সেই রুমের ভেতরে আছি। লামিয়া এবং তার বান্ধবীরা সেই রুমের ভিতরে বসে রইল। এইদিকে আকাশ ওইখানে যেতেই দেখতে পেল লামিয়া একা একা বসে আছে। ক্লাসরুমের ভিতরে প্রবেশ করতেই লামিয়ার বান্ধবীরা তাড়াতাড়ি বাইরে বের হয়ে দরজাটা লাগিয়ে দিল। এইদিকে আকাশ কিছুটা ভয় পেয়ে গেল। আকাশকে ভয় পেতে দেখে লামিয়া বলতে লাগলো, ভয় পাওয়ার কোনো কারণ নেই। যারা বাহির থেকে দরজাটা বন্ধ করে দিয়েছে তারা হচ্ছে আমার বান্ধবী। আপনি এখন আমাকে প্রপোজ করেন। আগে একবার পিছনে ঘুরেন, আপনার মুখটা দেখি, এরপরে আপনাকে প্রপোজ করতেছি। লামিয়া পেছনে ফিরতেই আকাশ লামিয়ার দিকে হাঁ করে তাকিয়ে রইল আর বলতে লাগলো, লামিয়া আপু, প্লিজ আমাকে মাফ করে দেন। আমি ভুল করে আপনাকে চিঠিটা দিয়ে ফেলেছি, প্লিজ আমাকে মাফ করে দেন। তোকে আমার পছন্দ হয়েছে। তুই চিঠিতে যা যা লিখেছিস সব কথাই আমার খুব ভালো লেগেছে। আমি তোকে খুবই পছন্দ করে ফেলেছি। এখন আমি যেটা বলবো সেটা শুনতে হবে। তাড়াতাড়ি শার্ট আর প্যান্ট খুলে আমাকে প্রপোজ কর। আমিও দেখতে চাই তুই কতটা হট। আমাকে বলেছিলি না আমি দেখতে খুবই সুন্দর আর গাঁজাখোর ছেলে পছন্দ করি। তোর চিন্তা ভাবনা খুবই ভালো।
আমি গাঁজাখোর ছেলে পছন্দ করি। এখন তুই এত কিছু না ভেবে আমি যেটা বলতেছি সেটা কর। তাড়াতাড়ি তোর ড্রেস খুলে তৈরি হয়ে আমাকে প্রপোজ কর, না হলে কিন্তু আমি তোর সামনে এসে আমার কাজ করব। তুই তো জানিস আমি কি করতে পারি। আকাশ ভয়ে প্যান্টে হিসু করে দেবার মতো অবস্থা হয়ে গেছে। না তো এই দিক ওই দিক যেতে পারতেছে না, না তো কোনো কিছুই বলতে পারতেছে না। বেশ কিছুক্ষণ যাবার পর লামিয়া আবারও আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে, কোনো কিছু করবি নাকি আমি তোর জন্য একটা ব্যবস্থা করতাম? না আপু, করতেছি, তবে প্লিজ প্যান্ট খোলার কথা বলবেন না। আমি প্যান্ট খুলতে পারবো না। প্যান্ট খুলতে পারবি না কেন? প্যান্ট না খুললে তো তোকে আবার হট দেখাবে না। আর আমার মনে হয় তুই জাঙ্গিয়া পরে এসেছিস, কোনো সমস্যা নেই, ওইটা খোলার জন্য বলবো না। তুই শুধু শার্ট আর প্যান্ট খুলে ফেলো, যেরকম চিঠি দিয়েছিস ওইরকম বিচার করব তোর এখন। আকাশ তাড়াতাড়ি করে তার প্যান্ট আর শার্ট খুলে ফেললো। লামিয়ার সামনে দাঁড়িয়ে আছে এমন সময় লামিয়া চিঠিটা ছুঁড়ে মারলো আকাশের দিকে। আকাশ চিঠিটা নিয়ে বলতে লাগলো, এখন এই চিঠিটা আমি নিয়ে চলে যাই, এটাই তো বলবেন? আর তো কোনো কিছু বলার প্রয়োজন নেই, আমি বুঝে গেছি। এখন তাহলে প্যান্ট আর শার্ট পরে ফেলি। আমি কি তোকে নিজের মুখে একবারও বলেছি এই কথা? তুই কেন বারবার এই কথা বলতেছিস? এখন যেভাবে দাঁড়িয়ে আছিস সেভাবে দাঁড়িয়ে থাক, আর একটু জোরে চিঠিটা পড়তে থাক। চিঠিটা পড়া শেষ হলে পরে আমাকে জানাবে, আমি তোর ভিডিও করে ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় পাবলিক করে দিব। আবার চিন্তা করিস না, তোর মুখখান ঢেকে দিব। যতক্ষণ পর্যন্ত চিঠি পড়ার দেরি হবে ততক্ষণ পর্যন্ত ভিডিও করব, আর যত তাড়াতাড়ি শেষ করবি তত তাড়াতাড়ি ভিডিও শেষ হবে। আকাশ তাড়াতাড়ি করে চিঠিটা পড়তে লাগলো। চিঠিটা পড়া শেষ হতেই আকাশ লামিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপু, চিঠিটা পড়া শেষ, প্লিজ এখন আমাকে যেতে দেন। আর এই ভিডিওটা প্লিজ সোশ্যাল মিডিয়ায় আপলোড করবেন না। সোশ্যাল মিডিয়ায় আপলোড করলে সবাই আমাকে চিনে, তখন আমার মান সম্মান পুরো শেষ হয়ে যাবে। তোর চাইতে জনপ্রিয়তা এই কলেজে সবচাইতে বেশি আমার। তুই যে কাউকে আমার নামটা বলবি তাহলে আমার নামের যত ডিটেলস আছে সব জেনে যেতে পারবি তুই। আমার আর জানার প্রয়োজন নেই, আমি আরও আগেই জেনে গেছি আপনার ব্যাপারে। আমার যদি জানার প্রয়োজন থাকতো তাহলে আমি এখানে আসতাম না। আর আপনি যে এইরকম ড্রেস পরে পরিবর্তন হয়ে কলেজে আসবেন এটা তো জানতাম না। এটা জানতাম না বলেই আপনি আমার সাথে এরকম করতেছেন, না হলে কখনোই এরকম করতে পারতেন না। আকাশ লামিয়ার সাথে তর্ক করতেছে। এমন সময় লামিয়া আকাশের সামনে এসে আকাশের গালে ঠাস করে চড় মারলো আর বলতে লাগলো, আকাশ, এই চর আশা করি তোর মনে থাকবে, আর যদি মনে না থাকে তাহলে আমাকে বলতে পারিস, আমি তোকে আর একটা চর মেরে দিব, তখন তুই শুধরে যাবি। লামিয়া এইসব কথা বলতেছে, এইদিকে আকাশ আগের মতো চুপচাপ দাঁড়িয়ে আছে, শার্ট আর প্যান্ট খোলা। লামিয়া আকাশকে আবারও উদ্দেশ্য করে বলতে লাগলো, লেখাগুলো দেখে তো মনে হচ্ছে লেখাগুলো তুই নিজের হাতে লিখেছিস, কিন্তু কথাগুলোর স্টাইল অন্যরকম। নিশ্চয়ই এইগুলো অন্য কেউ বলতেছে, তাই না রে? আরে না, আমি নিজেই লিখে নিয়ে এসেছি, অন্য কেউ বলতে যাবে কেন? অন্য কাউকে বলার জন্য আমি টাকা দিয়ে রেখেছি নাকি যে সে বলবে আর আমি লিখব? এটা কখনো করি নাই, আর করব না আশা করি। আকাশ এইসব কথাবার্তা বলতেছে। অন্যদিকে লামিয়া আকাশের গালে আর একটা চড় মেরে বলতে লাগলো, মিথ্যা কথা বলতেছিস কেন? আমি নিজের চোখে দেখেছি তুই পাশের স্কুলের একটা পিচ্চি ছেলের কাছে কি যেন জিজ্ঞেস করছিল, ওই ছেলেটা নিশ্চয়ই এই কথাগুলো বলেছে, তাই না রে? এখনকার স্কুলের ছেলেরা খুবই পেকে গেছে। হ্যাঁ, সে বলেছে, কিন্তু সে তো আর আপনাদের নাম উল্লেখ করে বলে নাই কে কী রকম দেখতে আর কে কী রকম। আপনি হুট করে রেগে যাবেন এটা কোনো কথা হলো? এমনটা না করলেও পারতেন। আমার সাথে আজ পর্যন্ত কেউ কোনো কথায় পেরে উঠতে পারে নাই, এমনকি তুই নিজেও পারবি না। তাড়াতাড়ি প্যান্ট আর শার্ট পরে নে, প্রিন্সিপাল স্যার ডাকতেছেন, না হলে তোকে এইভাবে সারা দিন দাঁড়া করিয়ে রাখতাম। আকাশ তাড়াতাড়ি করে তার প্যান্ট আর তার শার্ট পরে নিল। প্যান্ট আর শার্ট পরে নেওয়ার পর লামিয়া আর আকাশ চলে যেতে যাবে, এমন সময় লামিয়া পেছনে ফিরতেই দেখতে পেল আকাশের হাতে দুটো গোলাপ ফুল। এটা দেখে লামিয়া বলতে লাগলো, গোলাপ ফুলগুলো আমার হাতে দিয়ে দে, এগুলো যেহেতু আমার জন্য নিয়ে এসেছিস সো এগুলো আমি নিয়ে যাব। না, আমি
এই গোলাপ ফুল আপনার জন্য নিয়ে আসি নাই। আমি এই গোলাপ ফুল আমার গার্লফ্রেন্ডের জন্য নিয়ে এসেছিলাম। তোর 2টা গোলাপ ফুল আমাকে দিবি নাকি দিবি না এটা বল। না দিলে বলতে পারিস, আবার ওই রুমে নিয়ে তখন তো কোনো কিছু করার নাই। এবার সোজা বেঁধে রেখে এমন মার মারবো সারা জীবন আমার কথা মনে রাখবি। তোর কপালে ছেলে জুটবে না, তুই এইভাবে ছেলেদের উপরে অত্যাচার করিস। আগে যদি জানতাম তুই এটা সেই মেয়ে, তাহলে কখনোই গোলাপ ফুল কেন, তোর জন্য পাথরের টুকরো নিয়ে আসতাম না। আকাশ এইসব কথাবার্তা বলতেছে, এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার বন্ধু তানভীর কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে তানভীর বলতে লাগলো, মামা আমার রিলেশন হয়ে গেছে। যে মেয়েটাকে চিঠি দিয়ে এসেছিলি ওই মেয়েটা অ্যাকসেপ্ট করে নিয়েছে। আমি এখন তাকে নিয়ে ঘুরতে চলে যাচ্ছি। শালা, তোর চিঠি মনে হয় খুব ভালো পড়েছে, আমার চিঠিটা মনে হয় খুব খারাপ পড়েছে। তুই ভালো একটা মেয়ের সাথে রিলেশনে চলে গেছিস, আর এইদিকে আমি প্যারা খাইতে খাইতে আমার আন্ডার প্যান্ট অবধি খুলে ফেলতেছিলাম। আকাশ এইসব কথা বলতেছে তানভীরকে। বেশ কিছুক্ষণ এইসব কথা বলার পর তানভীর কলটা কেটে দিল, কারণ সে বুঝতে পেরে গেছে কার কাছে পড়ে গিয়েছে। আকাশ লামিয়া আকাশের হাত থেকে 2টা গোলাপ ফুল নিয়ে চলে আসলো নিচে। এদিকে আকাশ সোজা তার বন্ধু বান্ধবীদের কাছে গিয়ে বসে পড়ল। আকাশের বন্ধু জাহাঙ্গীর আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, বাহ, তোকে দেখলাম লামিয়া আপুর সাথে কথা বলতে 4 তলায়। লামিয়া আপুর সাথে কোনো কিছু হয়েছে নাকি, বা কোনো কিছু নিয়ে ঝগড়া করেছিস নাকি তুই? শালা আর বলিস না, তানবীর যে এরকম একটা কাজ করবে আমি আগে জানতাম না। সে কি নিজের চোখে দেখে নাই যে ওইটা লামিয়া আপু ছিল? ওই গুন্ডি মেয়ে তো আমাকে ল্যাংটা করে ফেলেছে। প্রিন্সিপাল স্যার যদি ডাক না দিত তাহলে এসে আমার সাথে কি কি করতো আমি নিজেই জানতাম না। আমার ভিডিও করে নিয়ে গেছে, এখন আল্লাহই জানে ওই মেয়েটা কি করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয় নাকি আপলোড করে না। আকাশ এসব কথাবার্তা বলতেছে। অন্যদিকে লামিয়া ক্লাসরুমের ভিতরে প্রবেশ করতেই তার বান্ধবীরা লামিয়াকে ঘিরে ধরলো আর বলতে লাগলো, কিরে লামিয়া, কিছু নিয়ে এসেছিস নাকি? কোনো কিছু নিয়ে আসিস নাই? এটা নিয়ে এসেছি ওই ছেলেটার ভিডিও করে, তবে এটা তোরা দেখতে পারবি না, এটা পার্সোনাল আমার। তোর পার্সোনাল মানে? তুই কি ওই ছেলেটাকে পছন্দ করিস নাকি যে বলতেছিস এটা তোর পার্সোনাল? আর তুই কি তাকে একবারে লিঙ্ক করে ফেলেছিস নাকি? না, তবে অর্ধেকটা করেছিলাম, এই অর্ধেকটাও দেখা যাবে না। আর তুই বলতেছিস কিনা ওই ছেলেকে আমি পছন্দ করেছি? তুই পাগল হয়ে গেছিস। তোর মতো একটা হাবাগোবা পিচ্চিকে আমি পছন্দ করব? চিঠিটা কে বানিয়েছে? ওই ছেলের সাথে কথা এবং রিলেশন করলে খুবই ভালো হবে। ওই ছেলেটা 5-এ পড়ে। লামিয়া এইসব কথাবার্তা বলতেছে। এমন সময় ক্লাসের ভিতরে প্রবেশ করলো প্রিন্সিপাল স্যার। লামিয়াকে উদ্দেশ্য করে প্রিন্সিপাল স্যার বলতে লাগলো, কি ব্যাপার লামিয়া, তুমি নাকি প্রতিদিন 4 তলায় গিয়ে প্রতিদিন এক একটা ছেলের সাথে মজা মাস্তি করো? এটা কি একদম সত্যি? তোমার নামে কিন্তু 2 দিন ধরে নালিশ আসতেছে, আগে কিন্তু এরকমটা আসে নাই। স্যার, আমি যদি এইরকম করে থাকি তাহলে আপনি তাদেরকে বলেন প্রমাণ দেওয়ার জন্য। যদি তারা প্রমাণ দিতে পারে তাহলে আমি বলবো যে এরকম কাজ আমি করেছি। এই কলেজের সিনিয়র ব্যাচে পড়ালেখা করি আমি, আর সেখানে কিনা আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছে। আমি এই মিথ্যা অপবাদ মানি না। আপনি তাকে ধরে নিয়ে আসেন, আমিও দেখতে চাই সে কিরকম ছেলে। এইসব কথাবার্তা বলতেছে। লামিয়া বেশ কিছুক্ষণ পর প্রিন্সিপাল স্যার লামিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, লামিয়া, তুমি সত্যিই খুবই মহান এবং খুবই ভালো ভালো কাজ করো, আমরা অনেক খুশি হয়েছি। এইসব কথাবার্তা বলতেছে। প্রিন্সিপাল আসার সময় লামিয়া প্রিন্সিপাল স্যারকে উদ্দেশ্য করে বলতে লাগলো, স্যার, আমাকে 5 থেকে 7 মিনিট সময় দেন। যে একটা কবিতাগুলো লিখেছে আমি তাকে নিয়ে আসতেছি, এরপরে দেখতে পাবেন। লামিয়া ক্লাসরুম থেকে বের হয়ে চলে আসলো আকাশের কেবিনে। আকাশকে ডাক দিয়ে তার ক্লাসরুমে গিয়ে লামিয়া বলতে লাগলো, স্যার, এই যে আমি নিয়ে এসেছি, এখন যা করার আপনি করেন, আমি আর আপনাকে কিছুই বলবো না। আকাশকে দেখে প্রিন্সিপাল স্যার চমকে উঠলো আর বলতে লাগলো, কি ব্যাপার আকাশ, তুমি এখানে কি করো? আর এই চিঠিগুলো তুমি লিখেছ? আমি ভাবতেই পারতেছি না তুমি যে এতটা খারাপ হয়ে গেছো। আর স্যার, এই চিঠিগুলো আমি লিখি নাই, পাশে
স্কুলে রাজু নামের একটা ছেলে আছে, ক্লাস 5-এ পড়ে। সে এইসব চিঠি লিখেছে। আপনি যদি বিশ্বাস না করেন তাহলে আমি আমার বন্ধুদেরকে ডেকে আনি, এরপরে তাদেরকে জিজ্ঞেস করেন, তাহলেই বুঝতে পারবেন। থাক, কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন নেই। আর আকাশ এবং লামিয়া, তোমরা দুইজন ভালো হয়ে যাও। দুইজন ভালো হয়ে গেলে আর কোনো কিছুর প্রয়োজন হবে না। তুমি কিন্তু লামিয়া এই কলেজের শেষ, আর মাত্র একটা বছর রয়েছে। এই একটা বছর তুমি এই কলেজের শাসন করতে পারবে। পরের বছর থেকে আকাশ শাসন করবে। তবে আকাশের মতিগতি যদি ভালো থাকে তাহলে আমরা তাকে শাসন করতে দিব, আর যদি ভালো না হয় তাহলে আমরা কখনোই দিব না। তার এই অভদ্র ছেলেকে দেওয়ার দরকার নেই। আমি ছিলাম, আমি থাকবো। এই অভদ্র ছেলে যতদিন এই কলেজে থাকবে ততদিন সে এইরকম করবে, আর এই রকম যতদিন করবে ততদিন আমি আছি। আমি তাহলে স্যার এই ছেলেকে নিয়ে একটু বাইরে বেরিয়ে যাই, তার সাথে আমার একটু বোঝাপড়া আছে। এই বলে লামিয়া আকাশকে নিয়ে চলে আসলো বাহিরে। অন্যদিকে আকাশ চুপচাপ দাঁড়িয়ে আছে লামিয়ার পাশে। এমন সময় লামিয়া বলতে লাগলো, কিরে, আমাকে ভয় পাস না নাকি? ভিডিও আপলোড করে দিব নাকি? আমার পা ধরে মাফ চাইবি। প্লিজ ভিডিও আপলোড করেন না। আমি আপনার পা ধরে মাফ চাইতেছি, তবুও প্লিজ আমাকে মাফ করে দেন। ঠিক আছে, তোকে মাফ করে দিলাম, আর তোর ভিডিও আপলোড দিব না। প্রতিদিন তুই যদি আমাকে ফুচকা এবং আমি যা যা খাইতে চাই তুই তাই তাই খাওয়াতে পারিস, তাহলে ভিডিও আপলোড দিব না। আমি কি আপনার কর্মচারী নাকি যে আপনার প্রত্যেকটা কথা শুনতে হবে? আমি আপনার কর্মচারী হলে এরপরে আপনি বলতে পারতেন যে প্রত্যেকটা কথা শুনতে হবে। কর্মচারী হোস নেই তো কি হয়েছে? কর্মচারী হয়ে যাবি, তাহলেই তো হবে। এখন থেকে কর্মচারী হয়ে গেলি। তোকে আমি প্রতি মাসে মাসে বেতন দিব, সাথে আরো কিছু টাকাও দিব। তুই খুব ভালোভাবে চলতেও পারবি। লামিয়া এইসব কথাবার্তা বলতেছে আকাশকে। এই দিকে আকাশ কি করবে বুঝে উঠতে পারছে না। বেশ কিছুক্ষণ যাওয়ার পর অবশেষে আকাশ রাজি হয়ে গেল। লামিয়া আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এখন এখানে থাকার দরকার নেই, গিয়ে ক্লাস কর। আমি নিচে যেতেছি, কয়েকটা ক্লাস শেষ করে এরপর আমার সাথে দেখা করবি। আর যদি দেখা না করতে পারিস তাহলে তোর কি অবস্থা করব কালকে এটা তুই নিজেও জানতে পারবি না। তোর অবস্থা বুঝে ব্যবস্থা করে ফেলবো আমি ওই ভিডিও দিয়ে। শালার কপাল, এই দিকেও লড়তে পারতেছে না, ওই দিকেও লড়তে পারতেছেই না। ফাটা বাঁশের চিপায় পড়ে গেলাম মনে হয়। এখন কি করব? এইসব চিন্তা ভাবনা করতে করতে আকাশ চলে আসলো তার ক্লাসরুমে। দুপুর 2টা অবধি ক্লাস শেষ করে আকাশ বাহিরে বের হয়ে আসলো। নিচে নামতেই দেখতে পেল লামিয়া তার বান্ধবীদের সাথে বসে বসে আড্ডা দিতেছে। আকাশ মুখে একটা মাস্ক পরে যেই চলে যেতে যাবে লামিয়ার সামনে দিয়ে, এমন সময় লামিয়া পেছন থেকে বলতে লাগলো, আমার চোখ ফাঁকি দেওয়া এত সহজ না। মুখে মাস্ক যতই পরিস না কেন, আমি তোকে চিনতে পারি। এখন তোকে যেটা বলতেছি সেটা শোন মনোযোগ দিয়ে। আমার জন্য এখন ফুচকা নিয়ে আসবি। সামনে একটা ফুচকার দোকান আছে, ওই দোকান থেকে ফুচকার সাথে বেশি বেশি করে টক নিয়ে আসবি। ঠিক আছে, টাকা দেন, তাহলে আমি নিয়ে আসি। টাকা ছাড়া ওই বেটা আমাকে দিবে নাকি? দিব নাকি ভাইরাল করে? থাক, আর ভাইরাল করার দরকার নেই। যাইতেছি আমি আমার নিজের পকেট থেকে টাকা বের করে, এরপরে আপনার জন্য ফুচকা নিয়ে আসবো। এখন তাহলে যাই আমি। লামিয়া এসব কিছু বলতেই আকাশ ওইখান থেকে চলে আসলো ফুচকার দোকানে। ফুচকা কিনে লামিয়াকে দিয়ে যেই চলে যেতে যাবে, এমন সময় লামিয়া বলতে লাগলো, তোর ফোন নাম্বার দিয়ে যা। রাতে যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে তাকে ফোন দিব। আর পারলে তুই একটা হিসাব করে রাখিস কত টাকা আমাকে দিয়েছিস বা আমাকে খাইয়েছিস। যদি কখনো সময় পাই তাহলে সব টাকা শোধ করে দিব। আমি আবার দয়ালু, সব টাকা শোধ করে দিতে পারি। যদি আপনি দয়ালু হতেন তাহলে আমাকে বলতেন না যে আমার পকেট থেকে টাকা বের করে ফুচকা এনে দিতাম, আর আমাকে এইভাবে ব্ল্যাকমেল করতেন না ভিডিও দেখিয়ে। তবে ব্ল্যাকমেল করছেন, খুব ভালো করেছেন। আজকে রাতে আপনার ফোন আমি রিসেট মেরে দিব। হোমা, তাই নাকি? তুই যদি আমার ফোন রিসেট মারতে পারিস তাহলে তোকে আমি আগামী 2 মাস যা খেতে চাইবি তাই খাওয়াবো। ঠিক আছে, আপনি আপনার জিমেইলটা আমাকে দেন, আর আপনার পার্সোনাল কোনো কিছু থাকলে অন্য ফোনে নিয়ে রাখেন। বলা তো যায় না, যে কোনো সময় আমি আপনার ফোন রিসেট মেরে দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, তুই যে কোনো সময় রিসেট মেরে দিতে পারিস, এটা আমি খুব ভালো করেই জানি। আমাকে ভয় দেখানোর কোনো প্রয়োজন নেই। তোর এই ফাপড়ে আমি ভয় পাই না।
তোর ফাপড় বড় ছেলেদের আমি তোর চাইতে বড় ছেলেদের আমি ফাপড় দিয়ে ভয় দেখিয়ে তাদের থেকে টাকা হাতিয়ে নিয়েছি, আর তুই তো একটা পিচ্চি। আমি পিচ্ছি নাকি বড় এটা তখনই দেখা যাবে যখন রাতের বেলা দেখবেন যে আপনার ফোন রিসেট হয়ে গেছে। এই বলে আকাশ লামিয়ার কাছ থেকে তার জিমেল নিয়ে চলে আসলো বাসায়। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বসে আছে, এমন সময় তার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে তানভীর কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে তানভীর বলতে লাগলো, মামা কাজ তো হয়ে গেছে, মেয়েকে খুব ভালোভাবে পটিয়ে নিয়েছে এবং প্রপোজ করে দিয়েছে। মেয়েটা প্রপোজ অ্যাকসেপ্ট করেছে আমার। হ্যাঁ, এটা তো তুই সকালবেলা বললি, আবার এখনো বলেছিস। এখন মামা আমার কি হবে? ওই লামিয়া মেয়েটা তো আমার পিছু ছাড়তেছে না। ওই মেয়েটার জন্য আমার পকেট থেকে কতগুলো টাকা খরচ যাইতেছে। তুই কি পারলি না ভালো একটা মেয়ে দেখে চিঠিটা দিতে? আমি তো ঠিক তোর মনের মানুষকে চিঠিটা দিয়ে দিয়েছি, কিন্তু তুই কেন এমনটা করলি বলতো আমাকে? মামা আমি তো লামিয়া আপুকে দেই নাই, আমি দিয়েছি মাহফুজা আপুকে। মাহফুজা আপু যে তোর সাথে এরকম করবে আমি কি আর জানতাম? এখন কলেজে গেলেই ওই লামিয়া মেয়েটা আমাকে ধরবে। এমনিতেই যেই রাগী, আবার আমার ভিডিও করে রেখেছে। কিসের ভিডিও করে রেখেছে তোর? ওইটার ভিডিও করে রেখেছে নাকি? এখন তো মামা তুই মেয়ের কাছে ধরা পড়ে গেছিস। ওই মেয়ে যত পারে তোর কাছে থেকে লুটে পুটে খাবে। লুটে পুটে খাওয়ার এত সময় নেই তার। সে বলেছে যে আমি যা খাওয়াবো ওই টাকাগুলোর হিসাব একটা জায়গায় নোট করে রেখে দিতাম। সে নাকি পরে কোনো এক সময় আমাকে ফেরত দিয়ে দিবে। তাহলে মামা আর কি সমস্যা? তুই সমস্যার সমাধান করে ফেলেছিস। খাওয়াতে থাক, যে কোনো একটা সময় সে যেহেতু বলেছে দিয়ে দিবে, তার মানে দিয়ে দিবে। আকাশ এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এই সব কথাবার্তা বলার পর তানভীর আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মামা ফোনটা রাখি রে, আমার গার্লফ্রেন্ড কল দিয়েছে, নতুন নতুন তো, তাই আর কি একটু সময় দিতে হবে। এখন যদি সময় না দেই তাহলে পরবর্তীতে আর তাকে সময় দিতে পারবো না। পরে বলবে যে আমি অন্য মেয়ের সাথে পীড়িত করি। হ্যাঁ, যা যা আমার কপালে জুতার বাড়ি দিয়ে যা, যাতে আমি ওই লামিয়া মেয়েটার সামনে না পড়ি আর। আকাশ ফোনটা কেটে দিয়ে চলে আসলো নিচে। এসে দেখে তার আম্মু ফোনে যেন কার সাথে হাসতে হাসতে কথা বলতেছে। এটা দেখে আকাশ বলতে লাগলো, আম্মু আমাকে খাবার দাও, আমার খুব ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি খাবার দাও। টেবিলে খাবার রাখা আছে, তুই একটু নিয়ে এরপরে খেয়ে নে। আমি তোর নানুর সাথে কথা বলতেছি তোর বিয়ের ব্যাপারে। বিয়ে? তাও আবার আমি? হ্যাঁ, কখনোই না। আমি এই জন্মে বিয়ে করব না। মেয়ে মানুষ পালা অনেক বড় কঠিন ব্যাপার। যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে তাদেরকে দেখে আমি নিজেই লজ্জায় পড়ে যাই, আর সেখানে বলতেছো বিয়ে? কখনোই না। আজকে কলেজে গেলাম, কলেজে গিয়ে দেখি একটা সিনিয়র মেয়ে তার বয়ফ্রেন্ডকে কানে ধরিয়ে উঠবস করাচ্ছে। যেখানে সিনিয়র মেয়েটা এইভাবে তার বয়ফ্রেন্ডকে উঠতে বসতে মারধর করে, সেখানে বিয়ের পর আমার কী অবস্থা হবে তা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। আরে বলদের বাচ্চা, বিয়ের পর এসব কোনো কিছুই না, ছোটখাটো খুনসুটি ব্যাপারই হবে। হতে থাকুক, তবুও আমার বউয়ের দরকার নেই। আমি একা আছি, ভালো আছি। যখন আমার মনে হবে আমার বউয়ের দরকার, তখন আমি তোমাদেরকে বলবো। এখন আমার বউয়ের কোনো দরকার নেই। ঠিক আছে, তুই যেহেতু বলতেছিস তোর বউয়ের কোনো দরকার নেই, তাহলে আর কি বলবো। একটা ভালো মেয়ে দেখিয়েছিলাম, ভদ্র সভ্য, ভাবছিলাম তার সাথে বিয়ে দিব, কিন্তু এখন তুই না বলতেছিস। আমি মেয়েটার মাকে বলে রেখেছি বিয়ে হলে তোর সাথেই হবে মেয়েটার। তুই যেই দিন বলবি ওই দিন তোদের বিয়ে দিব আমি। ততদিনে তো ওই মেয়েটা বুইড়া হয়ে যাবে। আমার বুইড়া মেয়ে একদম পছন্দ না। আর আমি বিয়ে কবে করি এটাও কোনো শিওর নেই। তুমি ওই মেয়ের মাকে বলে দাও যে আমি এখন বিয়ে করব না, আরও 10 থেকে 15 বছর পর বিয়ে করব। এই বলে আকাশ খাবার টেবিলে বসে পড়ল। নিজের হাতে নিয়ে নিয়ে খাবার খাচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে আকাশ সন্ধ্যায় চলে আসলো বাহিরে। বুলবুলের দোকানে বসে সিমের বিচি খাইতেছে আর বলতেছে, রাব্বি জানিস, আজকে আকাশকে মনে হয় লামিয়া আপু খুব ভালোভাবে আদর করে দিয়েছে। আকাশের দিকে একবার তাকিয়ে দেখ, বেচারা আজকে আমাদের সাথে কোনো কথাই বলতেছে না। হ্যাঁ, এটা তো দেখতেছি। কি রে আকাশ, এইভাবে মুখ বাঁকা করে বসে আছিস কেন? লামিয়া আপু তোকে ওই রুমে নিয়ে কি করেছে? নিশ্চয়ই খুব আদর করেছে তোকে, তাই না রে?
শালা আমাকে তাও আবার ওই দজ্জাল মেয়েটা আদর করবে? আমাকে যদি ওই দজ্জাল মেয়েটা আদর করতো তাহলে আমি এখন এইভাবে মনমরা হয়ে বসে থাকতাম নাকি? দজ্জাল মেয়েটা আমাকে ল্যাংটা করে তারপর আমার ভিডিও করেছে। আকাশের কথা শুনে সবাই হাঁ করে তাকিয়ে রইল আকাশের দিকে। এমন সময় তানভীর আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ, লামিয়া আপু তোর সাথে সত্যি সত্যি এরকম করেছে? তোর সবকিছু দেখে ফেলেছে লামিয়া আপু? আরে সালা, আমার সব কিছু দেখবে কোথায় থেকে? তুই না বললি লামিয়া আপু তোর সবকিছু দেখে ফেলেছে, আবার ভিডিও করেছে, তাহলে এখন আবার উল্টো কথা বলতেছিস কেন? সত্যি করে বল, কি হয়েছে ওই রুমের ভিতরে? তাহলে শোনো কি কি হয়েছে ওই রুমের ভিতরে। আমি যখন রুমের ভিতরে প্রবেশ করেছি তখন ওই লামিয়া আপুর বান্ধবীরা পিছন থেকে দরজাটা বন্ধ করে দিয়েছে। দরজাটা বন্ধ করে দেওয়ার পর আমি চারিদিকে শুধু 2-3 বার চোখ বুলিয়েছি কোথায় দিয়ে পালাবো, কারণ আমি তো জানি ওই রাক্ষসী মেয়ের কাছে যে একবার গিয়েছে সে ধ্বংস হয়ে গেছে। ওই রাক্ষসী মেয়ে আমার কাছে এসে আমাকে অনেকভাবে হুমকি দিয়েছে এবং অনেক কিছু বলেছে। এরপরে আমাকে এসব বলার পর আমি যখন তার কাছে মাপ চাইছি তখন সে বলেছে যে আমার প্যান্ট আর শার্ট খুলে ফেলার জন্য। ভাগ্যিস আমার প্যান্টের নিচে জায়গা ছিল, এটার জন্য আমার কোনো কিছু দেখতে পারেনি। আর শালা, তোরা তো একটাও জায়গা পড়িস না। সিনিয়র মেয়ের খপ্পরে একবার পড়ে দেখ, এরপরে বুঝতে পারবি। হ্যাঁ মামা, আমাকে আর বলতে হবে না, আমি কাল থেকেই শুরু করে দিব জাহিঙ্গা পড়া। যতই সমস্যা হোক না কেন তবুও পড়বো। রাত 9:12। এমন সময় আকাশের ফোনটা বেজে উঠল। পকেটে থাকা ফোনটা বের করে দেখে অপরিচিত নাম্বার। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে লামিয়া বলতে লাগলো, কিরে কোথায় আছিস? বাইরে আছিস নাকি বাসায় আছিস? এই তো বাহিরে আছি, কিন্তু কে আপনি? আর এইভাবে আমাকে জিজ্ঞেস করতেছেন কেন? আপনার তো এইভাবে জিজ্ঞেস করার কথা না। হ্যাঁ, আমার তো এইভাবে জিজ্ঞেস করার কথা না। কলেজের ভিডিওর কথা মনে আছে তো? কে ভিডিও করেছিল? আমি সেই। এখন মনে পড়েছে তোর? লামিয়া আপু, আপনি আমাকে কল দিয়েছেন? এত রাতের বেলা আমাকে কল দিয়েছেন কেন, কিছু বলবেন? হ্যাঁ, তুই একটা কাজ কর, আমার জন্য আইসক্রিম নিয়ে আয়। আমি বাড়ির সামনে, আমি আইসক্রিম খাবো, আমার খুব ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি নিয়ে আয়। লামিয়া আপু, আমি তো ঘুমিয়ে পড়েছি, এখন যেতে পারবো না। কালকে আপনি কলেজে আসেন, কালকে আপনাকে কলেজে খাওয়াবো। আমি তোর আশেপাশে গাড়ির শব্দ শুনতে পাচ্ছি, আর তুই কিছুক্ষণ আগেও বলেছিস তুই বাহিরে আছিস। এখন মিথ্যা কথা বলতেছিস। আমি কিন্তু তোর লোকেশন ট্র্যাক করে চলে আসব। ঠিক আছে, ট্র্যাক করে চলে আসেন, আমিও দেখতে চাই আপনি কোথায় আসতে পারেন। এই বলে আকাশ তার ফোনটা বন্ধ করে তার বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো বাসায়। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বসে আছে আকাশ। এমন সময় আকাশের আব্বু বলতে লাগলো, কি রে আকাশ, তোর আম্মু নাকি তোর জন্য একটা মেয়ে দেখেছে, তুই নাকি তোর আম্মুকে মানা করে দিয়েছিস, কথাটা কি সত্যি? হ্যাঁ আব্বু, কথাটা সত্যি। মেয়ে মানুষ পালা অনেক ভাগ্যের ব্যাপার, এটার জন্য আমি মানা করে দিয়েছি আম্মুকে। আমি বলেছি যে আমি পারবো না। আকাশের কথা শুনে আকাশের আব্বু আকাশের কানের কাছে এসে আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, বাপরে, তুই যে কথা বলছিস একদম সত্যি কথা বলেছিস। তোর মাকে আমি যেভাবে পেলে পুষে এত বড় করেছি, আমার মনে হয় না সারা জীবন কাজ করলে এতটুকু কষ্ট হবে আমার। তুই এত তাড়াতাড়ি বিয়ে করিস না, এত তাড়াতাড়ি বিয়ে করলে কিন্তু তোর জীবন চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। আকাশের কানে কি যেন বলতেছে। এটা শুনে আকাশের আম্মু বলতে লাগলো, এই তুমি আবার তোমার ছেলেকে কি শিক্ষা দিতেছ? উল্টাপাল্টা যদি কোনো কিছু বলো তাহলে কিন্তু তোমার খবর আছে। আমার ছেলে যদি বিয়ে করার জন্য রাজি না হয় তাহলে কিন্তু আমি তোমাকে কি করব এটা আমি নিজেও জানি না। দেখেছিস আকাশ, তোর আম্মুর মাথা একদম গুলাইয়া গেছি তোকে বিয়ে করানোর জন্য। তুই বাবা বিয়ে করিস না, বিয়ে করলে নিজের স্বাধীনতা হারিয়ে ফেলবি। এইভাবে আরো 5 থেকে 6 বছর যাক, এরপরে না হয় বিয়ে করার সিদ্ধান্ত নিবি। হ্যাঁ আব্বু, এটা তুমি ঠিক বলেছ, আমি বিয়ে করার সিদ্ধান্ত নিব আরও অনেক পরে। আকাশ এসব কথাবার্তা বলে চলে আসলো রুমে। বিছানায় বসে ল্যাপটপটা নিয়ে সামিয়ার জিমেলটা লগ ইন করে তার ফোন রিসেট মেরে ঘুমের দেশে পাড়ি জমালো। অন্যদিকে লামিয়া খাবার খেয়ে এসে দেখে তার ফোন আপনা আপনি সকল কিছু রিসেট হয়ে যাইতেছে। এটা দেখে লামিয়া মনে মনে বলতে লাগলো, কি ব্যাপার, হঠাৎ ফোনের এরকম অবস্থা হলো কেন? সব কিছু রিসেট হচ্ছে কেন? আমি তখন চার্জে লাগিয়ে গিয়েছিলাম, বাড়িতে তো তেমন কেউ নেই যে কোনো কিছু করবে।
তার মানে এই আকাশ ছাড়া আর কেউ করতে পারবে না। সে আমাকে হুমকি দিয়েছে, একমাত্র সে ছাড়া আর কেউ করবে না এটা। লামিয়া এই সব কিছু চিন্তা ভাবনা করতেছে। সে আগে থেকে কোনো কিছুই অন্য ফোনে নিয়ে রাখে নাই, কারণ লামিয়া ভেবেছিল আকাশ হয়তো তাকে হুমকি দেয় নাই, এমনিতেই মজা করে বলেছে। লামিয়া তার ফোনের সব কিছু ঠিকঠাক করে ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকাল 9টায় লামিয়া ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলো নিচে আসতেই দেখতে পেল তার আম্মু ফোনে যেন কার সাথে কথা বলতেছে। এটা দেখে লামিয়া তার আম্মুকে কিছু না বলে খাবার টেবিলে বসে পড়ল। খাওয়া দাওয়া শেষ করে লামিয়া তার রুমে এসে কলেজের জন্য রেডি হয়ে চলে আসলো। কলেজে লামিয়াকে দেখে তার বান্ধবী মারুফা বলতে লাগলো, কি রে লামিয়া, তুই না কালকে বাসায় চলে গিয়েছিলি, আর তোকে আমি ফেসবুকে রাতের বেলা অ্যাক্টিভ দেখতে পাই না কেন? কত মেসেজ দিয়েছি, কত কিছু করেছি, জরুরি একটা দরকার ছিল, আর তুই তখন লাইনেই ছিলি না। লাইনে কিভাবে থাকবো? কালকে ওই দুষ্টু ছেলেটা আমার জিমেল নিয়ে আমার ফোন রিসেট মেরে দিয়েছে, কিন্তু আমি এটা ভাবতেছি সে আমার জিমেল পাসওয়ার্ড কিভাবে পেল। আমি তো তাকে আমার জিমেল পাসওয়ার্ড বলে দেই নাই। জিমেলের পাসওয়ার্ড এসব নিয়ে এখন মাথা ঘামালে চলবে না। ওই দেখ, ফাজিল ছেলেটা এদিকেই আসতেছে, ডাক দিয়ে এইদিকে নিয়ে আয়, পরে যা বলার তাকে বল। মারুফার কথা শুনে লামিয়া সামনের দিকে তাকাতেই দেখতে পেল আকাশ তার বন্ধু বান্ধবীদের সাথে কলেজের ভিতরে প্রবেশ করতেছে। কলেজের ভিতরে প্রবেশ করতেই লামিয়া আকাশকে ডাকতে লাগলো। এদিকে আকাশ লামিয়ার কোনো কথা না শুনে সোজা চলে গেল তার ক্লাসরুমে। এদিকে মারুফা লামিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, লামিয়া, এই ছেলেটা তো দেখি তোকে একদম পাত্তাই দিল না। তুই এই ছেলেটাকে এমনি এমনি ছেড়ে দিবি নাকি? কালকে না এই ছেলেটার ভিডিও করেছিস, ও ভিডিওটা পাবলিক করে দে, তাহলে দেখবি এই ছেলেটা হুড় করে তোর সব কথা শুনবে। আমার কথা তো শুনবে দূরের কথা, আমার সামনেই আসবে না, কারণ আমার ফোন সে রিসেট মেরে দিয়েছে। যা যা ছিল সব কিছুই ডিলিট হয়ে গেছে। এখন আমি আগের সব কিছু কিভাবে ফিরিয়ে আনবো? সে যেহেতু রিসেট মেরেছেই, তার মানে সে জানে আগে সব কিছু কিভাবে ফিরিয়ে আনতে হয়। তুই তাকে গিয়ে ধর, নিয়ে 4 তলায় চলে যা, আমি আসতেছি তোর ব্যাগ নিয়ে। লামিয়া মারুফাকে কিছু না বলে ওইখান থেকে সোজা চলে গেল আকাশের ক্লাসরুমে। গিয়ে দেখে আকাশ তার বন্ধু বান্ধবীদের সাথে হাসাহাসি করে কথা বলতেছে। এমন সময় আকাশ লামিয়াকে দেখতে পেল তার দিকে এগিয়ে আসতেছে। এটা দেখে আকাশ কিছুটা দূরত্ব নিয়ে বসে পড়ল। লামিয়া আকাশের সামনে এসে বলতে লাগলো, ওই ছেলে, তুই আমার সাথে 4 তলায় আয়, তোর সাথে আমার জরুরি কথা আছে। কে আপনি? আপু, আপনাকে তো চিনতে পারলাম না। আপনি আমাকে চিনেন নাকি? দেখ আকাশের বাচ্চা, আমার রাগ উঠাবি না কিন্তু। আমার রাগ উঠে গেলে পরে তোকে কি করব আমার চিন্তা ভাবনার বাহিরে। আরে আপনি তো দেখি আমার নামও জানেন, আবার আমাকে বাচ্চা বলতেছেন। হ্যাঁ, আমি তো একদম ছোট্ট বাচ্চা, আমাকে চকলেট দিবেন নাকি? আকাশের কথা শুনে এবার লামিয়া অনেকটা রেগে গিয়ে সবার উপর দিয়ে আকাশের শার্টের কলার ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগলো। লামিয়া আকাশকে নিয়ে সোজা চলে আসলো তার 4 তলায়। অন্যদিকে আকাশের বন্ধু বান্ধব চলে আসলো প্রিন্সিপাল স্যারের কেবিনে আর বলতে লাগলো, প্রিন্সিপাল স্যার, ওই যে লামিয়া নামের একটা মেয়ে আছে না, এই কলেজের সর্বশেষ ব্যাচের, উনি আকাশকে তার শার্টের কলার ধরে টানতে টানতে নিয়ে 4 তলায় চলে গেছে। আপনি একটু তাড়াতাড়ি আসেন, না হলে ওই মেয়েটা কি করবে আমরা নিজেরাও জানি না। এমনও হতে পারে আকাশের ক্ষতি করে দিতে পারে। আরে কি বলতেছো এইসব? ওই মেয়েটা তো এমনিতেই একটা পাগল। তাড়াতাড়ি চলো, আগে গিয়ে দেখি। লামিয়া আকাশকে কেবিনের ভেতরে ঢুকিয়ে তার ফোনটা আবারও চালু করে ভিডিও করতে লাগলো। এবার লামিয়া নিজের হাতে আকাশের শার্ট আর প্যান্ট খুলে রেখেছে। আকাশের গালে ঠাস ঠাস করে চড় মারতেছে আর বলতেছে, তোর অনেক সাহস, অনেক বড় সাহস, তাই না রে? তুই আমার ফোন রিসেট মেরে দিয়েছিস। আজকে আমি আমার ফেসবুক লাইভে শো দেখাবো তোর ভিডিও। চিন্তা করিস না, ফেস যাবে না। যদি মানুষজন বলে তোর ফেস দেখানোর জন্য, তাহলে তোর ফেস দেখিয়ে দিব। এই বলে লামিয়া উড়াধুরা মারধর করতেছে। লামিয়া সবগুলো মার সহ্য করে নিতেছে আকাশ। এমন সময় বাহির থেকে প্রিন্সিপাল স্যার লামিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, লামিয়া, দরজা খোলো তাড়াতাড়ি। আর তুমি আকাশকে এইভাবে ধরে নিয়ে এসেছো কেন? তুমি কলেজের সিনিয়র হয়েছো তো কি হয়েছে? তুমি এইভাবে আমার একটা স্টুডেন্টকে টেনে নিয়ে আসতে পারো না। প্রিন্সিপাল স্যার, আপনি এখন চলে যান এখান থেকে, না হলে কিন্তু আমি যদি বের হই আপনার টাক মাথা ফাটিয়ে ফেলবো। আপনার টাক মাথা ফাটিয়ে ফেললে
টাক মাথার উপরে ডিম মেখে দিব। লামিয়া কি হচ্ছে এইসব অভদ্রের মতো কথা বলতেছো কেন? একটু ওয়েট করো, আমি তোমার আব্বু আম্মুকে ফোন দিয়ে কলেজে নিয়ে আসতেছি। আজকে তোমাকে এই কলেজ থেকে বের করে দিব। এই বলে প্রিন্সিপাল স্যার তার কেবিনে এসে লামিয়ার আব্বু আম্মুর সামনে নাম্বারে কল দিয়ে তাদেরকে কলেজে ডেকে নিয়ে আসলো। এইদিকে লামিয়া তার আকাশ দাঁড়িয়ে আছে প্রিন্সিপাল স্যারের কেবিনে। লামিয়ার আব্বু আম্মু আসার পর কিন্তু তারা নিচে নেমেছে। সবাই বাহিরে দাঁড়িয়ে অপেক্ষা করতেছে কি সাজা দেয়া যায়। এমন সময় প্রিন্সিপাল স্যার লামিয়ার আব্বু আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনার মেয়ে দেখেছেন তো কি কাজ করেছে? একবার ছেলেটার মুখের দিকে তাকিয়ে দেখেন, ছেলেটার মুখ দিয়ে রক্ত পড়তেছে আর নাক দিয়েও রক্ত পড়তেছে। আপনার মেয়ে যদি এরকম অবস্থা করে কলেজের সবাইকে, তাহলে আমি আপনার মেয়েকে এই কলেজ থেকে বের করে দিতে বাধ্য হব এবং আজকেই বের করে দিব। আমার কলেজে অভদ্র পোলাপান আমি লেখাপড়া করতে দিই না। প্রিন্সিপাল কাজের মেয়ের সাথে কি কি করো তা কিন্তু সব প্রমাণ আছে আমার কাছে। তুমি আমাকে এই কলেজ থেকে বের করে দিবা আর আমি তোমার চাকরি খেয়ে নিব সাথে সাথে। আবার এমনও হতে পারে 10-15 বছরের জেল হবে আপনার, তখন কি করবেন? প্রিন্সিপাল স্যার কিছুটা ভয় পেয়ে গেল আর আমতা আমতা করতে করতে বলতে লাগলো, মামা মানে তুমি এসব কি বলতেছো? লামিয়ার আব্বু আম্মু আপনারা দেখেছেন আপনাদের সামনে দাঁড়িয়ে আপনার মেয়ে অভদ্রভাবে কথা বলতেছে আমার সাথে। লামিয়ার আব্বু চেয়ার থেকে উঠে ঠাস করে লামিয়ার গালে চড় মেরে দিয়ে বলতে লাগলো, তোকে পড়ালেখা করানোর জন্য কলেজে ভর্তি করিয়েছি আর তুই কলেজে এসে মস্তানি করিস একটা মেয়ে হয়ে। প্রিন্সিপাল স্যার, এই মেয়ের আর পড়ার দরকার নেই। আপনি এই মেয়েকে কলেজ থেকে বের করে দেন। আমি এই মেয়ের জন্য পাত্র খুঁজে বের করব। দেখি যদি ভালো কোনো পাত্র পাই তাহলে বিয়ে দিয়ে দেবো তার সাথে। আপনি আপনার মেয়েকে নিয়ে যান, যেদিন আপনার মেয়ে ভালো হয়ে এই কলেজে আসতে পারবে ওই দিন আপনার মেয়েকে এই কলেজে আবার গ্রহণ করা হবে। লামিয়ার আব্বু লামিয়াকে আর কিছু না বলে টানতে টানতে নিয়ে চলে গেল বাহিরে। এই দিকে প্রিন্সিপাল স্যার আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ, লামিয়া তোমাকে 4 তলায় নিয়ে গিয়েছিল কেন? আর তুমি কি অপরাধ করেছিলে সেটা আমাকে বলো। স্যার, আমার জানা মতে আমি তেমন কোনো অপরাধ করি নাই। অপরাধ করলে অবশ্যই আমি নিজে স্বীকার করতাম যে আমি অপরাধ করেছি, আর তিনি আমাকে এরকম একটা অপরাধের জন্য উপরে নিয়ে গেছে। আচ্ছা, তুমি এখন তোমার কেবিনে যাও, আর কোনো কিছু বলার প্রয়োজন নেই। আমি বুঝে গেছি কি হয়েছে আর কি না হয়েছে। সবাই সবার ক্লাসরুমে চলে গেল। এদিকে আকাশ ক্লাসরুমে আসতেই তানভীর আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ, তুই কালকে তার ফোন রিসেট মেরে দিয়েছিলে, এটার জন্য মনে হয় ওই মেয়েটা তোকে এরকম ভাবে মারধর করেছে। আমার মাথায় তো আর কোনো কথা আসতেছে না, শুধু এই কথাটা বারবার গুড়গুড় করতেছে। যদি এমন কিছু হইতো তাহলে আমাকে বললে তো আমি সব কিছু ঠিক করে দিতাম। আর আমি তো তার মোবাইলে তেমন কিছু করি নাই, শুধু একটা অ্যাপস নামিয়ে ওই অ্যাপসের ভিতরে সব ডাটা লুকিয়ে রেখেছি। এটার জন্য তার ফোনে কোনো কিছুই দেখাই নাই। ওই অ্যাপ ডিলিট করলেই তো হয়ে যাইতো। রাগের মাথায় কখন কি করে বসে এটা তো আর জানা নেই। এই মেয়েটা মনে হয় তেমন বেশি খেয়াল করে না। যাই হোক, তুই বাড়িতে গিয়ে সবকিছু ঠিকঠাক করে দিস। হ্যাঁ, বাড়িতে গিয়ে সব কিছু ঠিকঠাক করে দিব। তবে মামা জন্মের পর মনে হয় আমি এইরকম রাগী মেয়ে দেখি নাই। আরও তো 10-11 বছর লেখাপড়া করেছি, এই অভিজ্ঞতা কখনো হয় নাই। এই কলেজে এসে এরপর হয়েছে। যেখানে স্যার ম্যাডাম আমাকে কোনো কিছু করে নাই, সেখানে এই মেয়েটা আমাকে মারধর করেছে। তার কত বড় সাহস! যাই হোক, এখন প্রিন্সিপাল স্যার বলে দিয়েছে সে যখন ভালো হবে তখন এই কলেজে আসার জন্য। আমি মনে করি যে সে একদম ভালো হয়ে এরপর এই কলেজে আসবে। আকাশ এইসব কথাবার্তা বলতেছে দেখতে দেখতে দুপুর হয়ে আসলো। দুপুরে আকাশ বাড়িতে ফিরতেই আকাশের মুখের এরকম অবস্থা দেখে আকাশের আম্মু বলতে লাগলো, কিরে আকাশ, তোর মুখে এরকম অবস্থা হয়েছে কেন? তোর গালে কে চড় মেরেছে? আমাকে একবার বল, তার অবস্থা খুব খারাপ করে দিব। আমার ছেলের গালে চড় মেরেছে? গত 19 বছর ধরে যার শরীরে আমরা এক ফোঁটা টোকাও দিই নাই, আর আজকে তার গালে এইরকম ভাবে চড় মেরেছে। আকাশের আম্মু এইসব কথাবার্তা বলতেছে। অন্যদিকে আকাশ তার আম্মুর কোনো কথা না শুনে চলে আসলো রুমে। ফ্রেশ হয়ে বসে আছে, এমন সময় আকাশের আম্মু বলতে লাগলো, কিরে আকাশ, খাওয়া দাওয়া করবি না নাকি? হ্যাঁ আম্মু, খাওয়া দাওয়া করব। তুমি নিচে যাও, আমি আসতেছি এখনই।
আকাশের আম্মু নিচে চলে গেল। এদিকে আকাশ তার ল্যাপটপটা নিয়ে লামিয়ার ফোনটা আবারও ঠিক করে নিল। এদিকে লামিয়া তার ফোনটা হাতে রেখেছিল। হঠাৎ আবার কালকে রাতের মতো এরকম অবস্থা হয়েছে দেখে লামিয়া ফোনটা বিছানায় রেখে দিল। বেশ কিছুক্ষণ পর লামিয়া দেখতে পেল তার ফোনের সকল কিছু আবারও আগের মতো ফিরে এসেছে। সব কিছু ঘাটাঘাটি করার পর লামিয়া মনে মনে বলতে লাগলো, সব কিছু তো ঠিকঠাক আছে, কিন্তু সে তো ফোন রিসেট মেরে দিয়েছিল, সে আবার কিভাবে ঠিক করলো? আমার জানা মতে তো এসব ঠিক করা যায় না। এখন আমি কি করব? তার কাছে কিভাবে মাফ চাইবো? লামিয়া মনে মনে এইসব কথাবার্তা বলতেছে। এমন সময় মনে পড়ে গেল সে তো আকাশের নাম্বারে নিয়ে এসেছিল। আকাশের নাম্বারটা তাড়াতাড়ি বের করে কল দিতেই ওই পাশ থেকে আকাশের আম্মু কলটা রিসিভ করলো। আকাশ তখন তার আম্মুর সাথে বসে বসে কথা বলতেছিল, আর আকাশের আম্মু আকাশের ফুল ঘাটাঘাটি করছিল, দেখছিল কারোর সাথে কথা বলে নাকি আকাশ। হঠাৎ অপরিচিত নাম্বার থেকে কল আসায় আকাশের আম্মু কলটা রিসিভ করে কানের কাছে নিতেই ওই পাশ থেকে লামিয়া বলতে লাগলো, আকাশে আই এম রিয়েলি সরি। আসলে আমি বুঝতে পারিনি এরকম একটা পরিস্থিতি হবে, আর আমার ফোনে জরুরি কিছু কাগজপত্র ছিল, এটার জন্য আমি আরো রেগে গিয়েছিলাম। প্লিজ আমাকে মাফ করে দাও। এই মেয়ে, তোমার তো সাহস কম না? তুমি আমার ছেলেকে মেরেছো, এখন আবার ঢং করে মাপ চাইতে এসেছো? তোমাকে যদি আমি সামনে পাইতাম তাহলে আমার ছেলেকে যেভাবে মারধর করেছো ওইভাবে মারধর করতাম তোমাকে। আর কখনো যাতে আমি না দেখি তুমি আকাশের ফোনে কল দিয়েছো এবং আকাশের সাথে কলেজে দেখা করেছো বা কথা বলার চেষ্টা করেছো। আমি যদি শুনি তাহলে তোমার খবর আছে। ফোন রাখো, বেয়াদব মেয়ে। আকাশের আম্মু এসব বলে কলটা কেটে দিল। এই দিকে লামিয়া মনে মনে বলতে লাগলো, মায়েরগুলো মনে হয় অনেকটা বাজেভাবে পড়ে গেছে তার উপরে, এইটার জন্য তার আম্মু এভাবে রেগে গেছে, না হলে তো এইভাবে রেগে যাওয়ার কথা না। লামিয়া এইসব কথাবার্তা বলতেছে মনে মনে। এমন সময় লামিয়ার রুমের ভিতরে প্রবেশ করলো তার আম্মু, আর লামিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, লামিয়া, তোর আর পড়ালেখা করার প্রয়োজন নেই। আজকে সন্ধ্যায় তোকে দেখতে আসবে ছেলেপক্ষ থেকে। যদি তাদের পছন্দ হয় তাহলে তোর সাথে বিয়ে ঠিক হয়ে যাবে, এবং সামনের সপ্তাহে বিয়ে হয়ে গেলে ছেলে পরে তোকে ইউএসএ নিয়ে যাবে, ওইখানে থাকবি। আমাকে একবারও জিজ্ঞেস করে তোমরা ছেলের পরিবারের সাথে কথা বলেছো? আমাকে জিজ্ঞাসা না করে তোমরা কিভাবে কথা বলতে পারলে? তোমাদেরকে তো অনেকবার বারণ করেছি, তারপরেও কেন তুমি এরকম করলে? আমি বিয়ে করব না, ওরা আসার আগেই তুমি মানা করে দাও। আর যদি না মানা করতে পারো তাহলে কিন্তু আমি একটা গন্ডগোল পাকিয়ে দেব বাড়িতে। পরে কিন্তু তোমার মান সম্মান এবং আব্বুর মান সম্মান চলে যাবে। দেখ লামিয়া, তুই কিন্তু অনেক বেশি বেশি করতেছিস। কলেজে ওই ছেলেটার সাথে যা করেছিস এটা একদম ঠিক হয় নাই। তুই শুধু আজাইরা মানুষের পিছনে লাগিস। শেষবারের মতো বলতেছি, তুই বিয়ে করবি নাকি বিয়ে করবি না আমাকে জানিয়ে দে তো। আমি এখন বিয়ে করব না, শেষবারের মতো বলে দিয়েছি। যে সময় আমার ছেলে পছন্দ হবে সে সময় আমি বিয়ে করতে রাজি হব। তোমাদেরকে তার জন্য ছেলে খুঁজতে হবে না, আমি আমার জন্য নিজের ছেলে খুঁজে নেব। এই বলে লামিয়া বিছানায় শুয়ে পড়ল। এদিকে লামিয়ার আম্মু রাগে লামিয়ার রুম থেকে বের হয়ে চলে আসলো তার রুমে। অন্যদিকে আকাশ সন্ধ্যা অবধি ঘুমিয়ে চলে আসলো বাইরে, চায়ের দোকানে বসে চা খাইতেছে। এমন সময় আবারও তার ফোনটা বেজে উঠল। পকেট থেকে ফোনটা বের করে দেখে লামিয়া কল দিয়েছে। কলটা রিসিভ করে আকাশ তানভীরের হাতে ফোনটা দিয়ে দিল, আর তানভীরকে ইশারা করতেই তানভীর বুঝে গেল। তানভীর মোটা গলায় বলতে লাগলো, এই মেয়ে, তোমার কি লজ্জা শরম বলতে কিছু নেই? তোমাকে না একবার বারণ করে দেওয়া হয়েছে আকাশকে ফোন না দেওয়ার জন্য, তাহলে তুমি আবার আকাশকে ফোন দিয়েছো কেন? আর কোনোদিন যদি তুমি আকাশের সাথে কথা বলো বা আকাশকে ফোন দাও তাহলে আমি তোমার নামে থানায় মামলা করব। বলবো যে তুমি আমার ছেলেকে ডিস্টার্ব করো, সে পড়ালেখা করতে পারে না ঠিক মতো তোমার জন্য। ফোন রাখো, বেয়াদব মেয়ে। আর কোনোদিন যাতে তোমাকে না দেখি আকাশের ফোনে কল দিতে। এই বলে তানভীর ঝাড়ি দিয়ে ফোনটা কেটে দিল। অন্যদিকে লামিয়া মনে মনে বলতে লাগলো, আমিও দেখতে চাই আপনারা কতক্ষণ আকাশের সাথে আমাকে কথা না বলতে দেন। আকাশের কাছে যতক্ষণ আমি মাফ না চাইবো ততক্ষণ আমি আপনাদেরকে কল দিয়ে বিরক্ত করব।
এই বলে লামিয়া আবারও কলটা দিতে লাগলো। এটা দেখে আকাশ তার ফোনটা বন্ধ করে রেখে দিল। অন্যদিকে লামিয়া ভেবেছে তার নাম্বার হয়তো ব্লক লিস্টে রেখে দিয়েছে। এইটা ভেবে লামিয়া তার আরেকটা সিমটা দিয়ে কল দিল, কিন্তু সিম বন্ধ বলতেছে। এইসব বলতে বলতে লামিয়া চলে আসলো নিচে। দেখতে দেখতে রাত 10টা বেজে গেল। আকাশ বাড়িতে ফিরে খাওয়া দাওয়া করে বসে আছে। এমন সময় আকাশের আব্বু বলতে লাগলো, কিরে আকাশ, আজকে তোর আম্মু এভাবে চুপচাপ বসে আছে কেন? কারোর উপর রেগে আছে নাকি? রেগে থাকলে কিন্তু সব রাগ কিছুক্ষণ পর আমার উপরে ঝেড়ে ফেলবে। হ্যাঁ আব্বু, একটা মেয়ের উপরে রেগে আছে। ওই মেয়েটা আমাকে মারধর করেছে এবং ডিস্টার্ব করছে, এটার জন্য আম্মু রেগে আছে। তবে তুমি এখন যদি কিছু বলতে চাও তাহলে হয়তো আম্মু আরও রেগে যাবে, তখন আবার তোমার উপরে ঝড় উঠবে। আকাশের কথা শুনে আকাশের আব্বুর চুপচাপ টিভি দেখতে লাগলো। এইদিকে আকাশ বেশ কিছুক্ষণ টিভি দেখে চলে আসলো তার রুমে। ফোনটা চালু করতেই সাথে সাথে কল আসলো তার সিমে। আকাশ বিরক্ত হয়ে নাম্বারগুলো ব্লক করে দিল। ফোনটা তার বালিশের এক পাশে রেখে ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকাল 10টায় আকাশ গাছের নিচে বসে আছে। এমন সময় লামিয়া এসে আকাশের সামনে দাঁড়ালো। আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে, তুই আমার ফোন নাম্বার ব্লক লিস্টে রেখে দিয়েছিস কেন? তোকে কতবার কল দিয়েছি, তুই কলটা একবারও রিসিভ করে শুনতি আমি কি বলি তোকে? আকাশ কোনো কিছু বলতেছে না, চুপচাপ হয়ে আছে। বেশ কিছুক্ষণ এই রকম ভাবে চুপচাপ হয়ে থাকার কারণে লামিয়া বিরক্ত হয়ে আকাশের শার্টের কলার ধরে আকাশকে দাঁড় করালো আর কিছুটা রাগান্বিত স্বরে বলতে লাগলো, কিরে, তোর কি সমস্যা আমাকে বল। কালকে মারধর করেছি বলে তুই আমার উপরে রেগে আছিস? এই যে আমি কানে ধরেছি, আর কখনো তোকে কোনো কিছু করব না। আকাশ লামিয়ার কথা না শুনেই চলে যাইতেছে। এটা দেখে লামিয়া বিরক্ত হয়ে আকাশকে পেছন থেকে একটা পিঠে ঘুষি মেরে আবারও তার দিকে ঘুরিয়ে নিল। এইদিকে আকাশ কি বলবে বুঝে উঠতে পারতেছে না। বেশ কিছুক্ষণ যাওয়ার পর আকাশ বলতে লাগলো, ঠিক আছে, আমি আপনাকে মাফ করে দিয়েছি, আর আপনি আমার সামনে আসবেন না। আপনাকে আমার দেখতে ইচ্ছা করে না এখন আর। আগে আপনাকে ভয় পাইতাম, কিন্তু এখন আর আপনাকে ভয় পাই না। আপনার চোখে চোখ রেখে কথা বলতে পারি এখন। হ্যাঁ, এটা তো পারবি। তুই এটা ছাড়া আর কি পারবি? সিনিয়রের সম্মান করতে পারিস না, বাজেভাবে কথা লিখে চিঠি পাঠিয়ে দিস, এইসব নিয়ে সারাদিন পড়ে থাকিস, তাই না? লামিয়া আকাশের সামনে দাঁড়িয়ে এসব কথা বলতেছে। এমন সময় পেছন থেকে রাজু আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার আকাশ মিয়া, গার্লফ্রেন্ড পাইয়া তো আমার এখন ত্রিটো দাউনে তোমরা দুইজন। আমার বুদ্ধি কেমন কাজে লেগেছে? আমার কথাগুলো মনে হয় তারা খুব সুন্দরভাবে নিয়েছে। দেখলে তো কিভাবে তোমাদের প্রেম করিয়ে দিলাম। তোকে যদি আমি একবার আমার হাতের কাছে পাই তারপরে বুঝতে পারবি তোর ট্রিট কি জিনিস। এমনভাবে ট্রিট দিব মুখ দিয়ে ঢুকিয়ে পিছন দিয়ে বের করব। শালা যা এখান থেকে। আকাশের এইরকম রাগান্বিত মুখ দেখে রাজু ভয়ে ওইখান থেকে চলে গেল। এইদিকে আকাশ লামিয়ার কাছ থেকে চলে আসলো। ক্লাসরুমে কয়েকটা ক্লাস শেষ করে বাহিরে আসতেই লামিয়া আকাশের সামনে এসে বলতে লাগলো, এই আকাশ, যা আমার জন্য ফুচকা নিয়ে আয়। আপনি ফুচকা খাবেন? আমি নিয়ে আসবো কেন? আপনার খাইতে ইচ্ছা করছে, আপনি গিয়ে খেয়ে আসেন। আমি নিয়ে আসতে পারবো না। আপনি আমার গার্লফ্রেন্ড লাগেন নাকি যে আপনি আমাকে হুকুম করেন এইভাবে? আমি তোর গার্লফ্রেন্ড লাগি না তো কি হয়েছে? গার্লফ্রেন্ড বানিয়ে নিবি বা নিজের ঘরের বউ বানিয়ে নিবি, তাহলেই তো হয়ে যাবে। আপনার মতো শাকচুন্নি ঘরে নিলে আমার আরো 2টা শাকচুন্নি ঘরে নিতে হবে বিয়ে করে। তোর কি একটা দিয়ে হয় না, নাকি 3টা লাগবে তোর? চল, আমি 3টার খিদে মিটিয়ে দিব। 3টাকে সর্বোচ্চ টাইম তুই 6 ঘন্টা দিতে পারবি। এই 6 ঘন্টা আর তোকে 2 ঘন্টা বাড়িয়ে দিয়ে মোট 8 ঘন্টা দিলাম। তুই 8 ঘন্টা যা ইচ্ছা তাই করতে পারবি আমার সাথে। আই এম রিয়েলি সরি মিস লামিয়া। আপনি আমাকে যেরকম ছেলে ভাবেন আমি সেই রকম ছেলে না। আপনি আমার থেকে অনেক সিনিয়র, আপনাকে সম্মান করতেছে। আপনি এখান থেকে চলে যান এখান থেকে। লামিয়া আকাশের চোখের দিকে তাকিয়ে কোনো কিছু না বলে ওইখান থেকে চলে গেল। এদিকে আকাশের বন্ধু বান্ধবরা আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ মেয়েটা হয়তো তোকে কোনো একটা জায়গায় ফাঁসানোর চেষ্টা করবে। এটা তার নতুন একটা প্ল্যান হতে পারে বা নতুন একটা চক্রান্ত করতে পারে, বুঝেছিস? হ্যাঁ বুঝেছি, এটার জন্যই তো তাকে আমার সামনে থেকে বললাম চলে যাওয়ার জন্য। আকাশ আর তার বন্ধুরা এইসব কথাবার্তা বলতেছে।
অন্যদিকে লামিয়া চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। লামিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে তার আম্মু বলতে লাগলো, কিরে তুই হঠাৎ এত তাড়াতাড়ি বাসায় ফিরে এসেছিস? আবার কলেজে কোনো কিছু করে এসেছিস নাকি? না আম্মু, আমি কলেজে আর কোনো কিছু করি নাই। আমি বিয়ে করতে চাই। আমার একটা ছেলে পছন্দ হয়েছে। তোমরা তাকে কিভাবে এনে দিবে, কিভাবে কি করবে এসব আমি জানি না। আমি তাকে বিয়ে করতে চাই, মানে বিয়ে করতে চাই। বিয়ের কথা বললেই তো আর বিয়ে হয়ে যায় না, কিছুটা সময় লাগে। তুই যেহেতু বলেছিস তোর আব্বু আসুক, এরপরে আমি তোর আব্বুর সাথে কথা বলি। রাতে না হয় খাবার টেবিলে তুই তোর আব্বুকে সব কিছু বলবি। বলার পরে তুই দেখ তোর আব্বু কি বলে। তোর আব্বু যদি এখানে রাজি থাকে তাহলে তো আমার আর বাধা দেওয়ার কোনো কারণ নেই। রাজি থাকবে না কেন? আমাকে এখানে বিয়ে দিতে রাজি হবে মানে দিতেই হবে। তোমরা রাজি থাকো বা না থাকো, আমি এত কিছু জানি না। তোমাদেরকে যেটা বলেছি সেটাই করবে। আমি আমার রুমে গেলাম। এই বলে লামিয়া চলে গেল তার রুমে। অন্যদিকে আকাশ বাড়িতে ফিরে ফ্রেশ হয়ে বসে আছে। এমন সময় আকাশের আম্মু আকাশের জন্য খাবার নিয়ে আসলো। আকাশকে খাবার দিয়ে দিতেই এমন সময় আকাশ তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু তুমি তো আমাকে বিয়ে দিতে চাইতেছো তাই না? এক কাজ করো, আমার জন্য মেয়ে দেখতে থাকো। আমি বিয়ে করতে চাই। যদি তোমাদের কোনো মেয়ে পছন্দ থাকে তাহলে আমি বিয়ে করে ফেলবো। সত্যি করে বলতেছিস নাকি মিথ্যে কথা বলতেছিস? তুই মিথ্যে কথা বলিস না বাবা। এই বাড়িতে আমি একা একা থাকি সারাটা দিন, আমারও তো একটা সঙ্গীর প্রয়োজন হয় তাই না? না আম্মু, মিথ্যা কথা বলতেছি না, সত্যি কথা বলতেছি। তুমি আমার জন্য মেয়ে দেখতে পারো, আমি বিয়ে করবো এবার সত্যি সত্যি। ঠিক আছে, আমি তোর জন্য মেয়ে দেখব। কাল থেকে মেয়ে দেখা শুরু করে দিব। আর তোরও কলেজে যাওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে, একবারে না হয় বিয়ের পর আমি কলেজে যাব, এর আগে আমি কলেজে যাব না। আকাশ খাওয়া দাওয়া করতে করতে তার আম্মুর সাথে বিয়ের কথাবার্তা বলে ফেলে। বিয়ের কথাবার্তা বলে চলে আসলো আকাশ তার রুমে। দেখতে দেখতে বিকাল 5টা বেজে গেল। আকাশ বসে আছে, এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে শাকিল কল দিয়েছে। কলটা রিসিভ করতেই আকাশ বলতে লাগলো, কিরে শাকিল, তুই হঠাৎ আমাকে কল দিলি? আগে তো কখনো আমাকে কল দিস নাই, আজকে হঠাৎ এতদিন পর মনে পড়েছে আমাকে? হ্যাঁ রে বন্ধু, একটা বিপদে পড়ে গেছি। তোদের এলাকায় এসেছিলাম আমার শ্বশুর বাড়িতে। এখন আমি আমার বউকে নিয়ে ঘোরাঘুরি করতেছি। কয়েকটা ছেলে আমাদেরকে ধরে আটকে রেখেছে। তোদের বাড়ি থেকে আসতে সর্বোচ্চ 10 মিনিট সময় লাগবে। তুই আসতে পারবি? আসতে পারবো না কেন? তুই আমার একমাত্র মনের মতো বেস্ট ফ্রেন্ড। আমি আমার বাকি ফ্রেন্ডদেরকে নিয়ে এখনই চলে আসতেছি। তুই জায়গার ঠিকানাটা মেসেজ করে পাঠিয়ে দে। এই বলে আকাশ কলটা কেটে দিয়ে তার বাকি বন্ধুদেরকে বলল বাইক নিয়ে চলে যাওয়ার জন্য সেই জায়গায়। আকাশও কিছুক্ষণের মধ্যে এসে এই জায়গায় চলে গেল। গিয়ে দেখে শাকিলকে তারা আটকে রেখেছে। আকাশ এবং তার বন্ধু বান্ধবদের কে দেখে ছেলেগুলো বলতে লাগলো, আকাশ ভাই, এই ছেলে এবং এই মেয়েটা কে কর দিয়েছি। এরা দুইজন কয়েকদিন ধরে এই এলাকায় ঘোরাঘুরি করতেছে। তাদেরকে সন্দেহ হয়েছে তাই ধরে এনেছি। কিন্তু আপনারা জানলেন কিভাবে? তোরা জানিস ওরা কারা? ওরা হচ্ছে আমার বন্ধু, আর সে হচ্ছে এই এলাকার জামাই। তোরা কিনা নতুন জামাইকে এইভাবে ধরে রেখেছিস। কারো ব্যাপারে না জেনে না শুনে কোনো কথা বলবি না, এই বলে দিলাম। আকাশ ছেলেটার গালে একটা চড় মেরে আরও কিছু কথা বলে তার বন্ধুকে ওইখান থেকে নিয়ে চলে আসলো তাদের বাসায়। দেখতে দেখতে রাত হয়ে আসলো। রাতে খাওয়া দাওয়া শেষ করে আকাশ তাদেরকে বিদায় দিয়ে দিতেই তারা সবাই চলে গেল। রাতে আকাশ সোফায় বসে আছে তার আব্বু এবং আম্মুর সাথে। এমন সময় আকাশের আম্মু আকাশের আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশের আব্বু আকাশ বিয়ে করার জন্য বলেছে। সে নাকি এবার বিয়ে করবে, আর নাকি বাহানা করবে না মেয়ে খোঁজার জন্য। আমাদেরকে বলেছে আমরা কাল থেকে মেয়ে খোঁজা শুরু করে দিব। আকাশের আম্মুর কথা শুনে আকাশের আব্বু মনে হয় আকাশ থেকে পড়েছে। আকাশের আব্বু আকাশের দিকে তাকিয়ে ইশারা করতেই আকাশও হ্যাঁ সম্মতি জানালো। এইদিকে আকাশের আব্বু আর কি বলবে, কোনো কিছুই বলল না। অন্যদিকে লামিয়া তার আব্বুকে সবকিছু বলার পর লামিয়ার আব্বু বলতে লাগলো, আচ্ছা সকালবেলা আমরা না হয় তাদের বাসায় যাব, এরপর গিয়ে বিয়ের আলোচনা করব। তুই কোনো চিন্তা করিস না। তুই যেহেতু বলেছিস ওই ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য,
ওই ছেলের সাথেই বিয়ে দেবো, যে করেই হোক ওই ছেলের সাথেই বিয়ে দেবো তোর। লামিয়া তার আব্বুকে আর কিছু বলল না, খাওয়া দাওয়া করে চলে গেল তার রুমে। পরের দিন সকাল 7টায় লামিয়া ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসতেই দেখতে পেল তার আব্বু আম্মু সকালে নাস্তা করতেছে। লামিয়া খাবার টেবিলে বসে গেল। খাওয়া দাওয়া শেষ করে লামিয়া আবার চলে আসলো তার রুমে। অন্যদিকে লামিয়ার আব্বু 10টা বাজতে চলে আসলো আকাশদের বাড়িতে। কলিং বেল দিতেই আকাশের আব্বু এসে দরজা খুলে দিল। অপরিচিত দুইজনকে দেখে বলতে লাগলো, কে আপনারা? আপনাদেরকে তো চিনতে পারলাম না। আমাদেরকে চিনতে পারবেন না, আমরা এসেছি আমাদেরকে চিনতে পারবেন না, আমরা এসেছি আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেওয়ার জন্য। আপনার ছেলের সাথে কি আমার মেয়ের বিয়ে দেবেন? বাড়ির ভিতরে এসে বসেন, এরপর কথাবার্তা বলছি। লামিয়ার আব্বু আম্মু বাড়ির ভেতরে এসে বসে পড়লো। বেশ কিছুক্ষণ কথা বলার পর আকাশের আম্মু বলতে লাগলো, মেয়ে তো দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর, আমাদেরও খুবই পছন্দ হয়েছে। আমরা আর দেরি করতে চাই না, আজকেই তাদের বিয়ে দিতে চাই। আপনাদের যদি কোনো সমস্যা না থাকে আজকেই বিয়ে দিয়ে দেবেন। আর কয়েকটা দিন হাতে সময় নিয়ে বিয়েটা দিলে হতো না? আপনারা আর কয়েকটা দিন হাতে সময় নিয়ে বিয়েটা দেন না। একটা মেয়ে আমার ছেলেকে বিরক্ত করে, এটার জন্য আমার ছেলে তাড়াতাড়ি করে বিয়ে করতেছে, তাই আজকেই বিয়ে করিয়ে দিব। সন্ধ্যায় আপনি আপনার মেয়েকে নিয়ে আমাদের বাড়িতে চলে আসবেন, আমি আকাশকে বলে রাখবো। ঠিক আছে, এখন তাহলে যাই আমরা। এই বলে লামিয়ার আব্বু চলে গেল বাসায়। লামিয়াকে বলার পর লামিয়া তো মহা খুশি। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো। সন্ধ্যায় কাজে এসে আকাশ আর লামিয়ার বিয়ে দিয়ে দিল। আকাশ এখনো জানে না লামিয়া যে তার বউ। রাতে খাওয়া দাওয়া শেষ করে বিছানায় বসে আছে। লামিয়া এমন সময় রুমের ভিতর প্রবেশ করলো। আকাশ দরজাটা ভালোভাবে লাগিয়ে দিয়ে বিছানায় উঠে লামিয়ার ঘুমটাটা খুলে দিতেই আকাশ ওই যেই চিৎকার দিতে যাবে এমন সময় লামিয়া আকাশে ঠোঁট জোড়া তার দখলে করে নিল। বেশ কিছুক্ষণ এভাবে থাকার পর লামিয়া আকাশকে ছেড়ে দিতেই আকাশ বলতে লাগলো, অবশেষে কিনা আপনার মতো একটা ডাইনিকে বিয়ে করতে হলো আমার। হ্যাঁ, আমার মতো ডাইনিকে বিয়ে করতে হলো তোর। কলেজে কি বলেছিলাম তুই 8 ঘন্টা সময় পাবি, এই না এখন তো শুরু হয়েছে, তুই যা ইচ্ছা তাই করতে পারিস। আকাশ বেশ কিছুক্ষণ মনে মনে লামিয়াকে বকাবকি করে লামিয়ার উপরে ঝাঁপিয়ে পড়ল। আকাশ তার নিজের শক্তি দিয়ে লামিয়াকে আদর করতেছে, এদিকে লামিয়া কান্না করতেছে। আকাশ লামিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কান্না করে কোনো লাভ নেই, 8 ঘন্টা এইভাবে কান্না করতে হবে। আজকে আপনাকে মেরেই ফেলবো আমি। এই বলে আকাশ লামিয়াকে আদর করতে লাগলো। বাকিটা ইতিহাস। আকাশ লামিয়াকে আদর করতে থাকুক, আমরাও এখন বিদায় নেই নাকি? আজকের গল্পটা এখানেই সমাপ্ত করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, ধন্যবাদ।